আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। সবাইকে জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুবই ভালো কেটেছে। ঈদ পরবর্তীতে আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? বিদ্যাবাড়ির ঈদ পরবর্তী নিয়মিত আয়োজন সন্ধ্যা 7টা, আমাদের বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস এর বাংলা অংশে আপনাদের সাথে আমি আছি। সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি। মোহাম্মদ মারুফ গাজী, আশিক উজ্জ্বল আকাশ, ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে। আশিক উজ্জ্বল আকাশ আছেন কোথা থেকে? গাজীপুর থেকে। এবং বাকিরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস এর বাংলা অংশে আজকে আমি আপনাদের সাথে আছি। চলুন আজকে আমরা কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি, লর্ড ওয়েলেসলি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু বিদ্যালঙ্কার, রামরাম বসু। লর্ড ওয়েলেসলির এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিষ্ঠার সময় থেকে তার কিছু গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে এই ফোর্ট উইলিয়াম কলেজ 34 বিসিএস এর প্রশ্ন, 34তম বিসিএস এর ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? আমরা দেখবো এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে। রিসেন্ট বিসিএস গুলোতেও এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে। বিসিএস থেকে শুরু করে ক্যাডার, নন ক্যাডার, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রেই, সেই খাদ্য অধিদপ্তর, সমাজসেবা থেকে যত ধরনের চাকরি পরীক্ষা আছে, বিসিএস এর বাংলা প্রশ্নগুলোকে রিভিউ করা হয় এখান থেকে। যে ওই প্রশ্নগুলি ঘুরে ফিরে এই প্রশ্নগুলি বারবার আসে, আমরা এখান থেকে প্রথমে যাব যে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় 1800 খ্রিস্টাব্দের 4 মে, 1800 সালের 4 মে। এটাকে করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতর 4 মে। এইটা প্রথমে ছিল একটা ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা ট্রেনিং প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে এই ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতরে একটা কলেজ প্রতিষ্ঠা করা হয়, তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজে 1801 খ্রিস্টাব্দে বাংলা ডিপার্টমেন্ট চালু করা হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ উইলিয়াম কেরি। কিন্তু উইলিয়াম কেরি কোনো বাংলা জানতেন না। যখন এখানে 1801 খ্রিস্টাব্দে বাংলা ডিপার্টমেন্ট চালু করা হয়, তখন কিন্তু উইলিয়াম কেরি, এর আগে কিন্তু উইলিয়াম কেরি কিন্তু বাংলা জানতেন না। যেহেতু তিনি একজন বিদেশি মানুষ, তিনি একজন খ্রিস্টান, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার উদ্দেশ্যে খ্রিস্টান মিশনারিকে কেন্দ্র করে তিনি এই দেশে এসেছেন। তার কিছু গ্রন্থ আছে। এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা, এই অধ্যক্ষ যিনি ছিলেন উইলিয়াম কেরি, এই উইলিয়াম কেরি তিনি নিজে কোনো বাংলা জানতেন না। এই 4 জনের মধ্যে থেকে কারো কাছ থেকে তিনি বাংলা শিখেছিলেন। কার কাছ থেকে বাংলা শিখেছিলেন একটু কমেন্টে উত্তর দিবেন। এই 4 জন থেকে কোনো একজনের কাছ থেকে তিনি বাংলা শিখেছিলেন। তিনি সর্বপ্রথম একটা গ্রন্থ রচনা করেন, তার নাম হচ্ছে কথোপকথন। এই কথোপকথন গ্রন্থটি রচনা করেন কে? এই উইলিয়াম কেরি। এর আগে তিনি এই বাইবেল এর বাংলা অনুবাদ করেন, খ্রিস্টান ধর্মীয় গ্রন্থ বাইবেল এর বাংলা অনুবাদ করেন। আরেকটা গ্রন্থ রচনা করেন ইতিহাসমালা। 3টা গ্রন্থ তার জীবনে বাংলায় অনুবাদ রচনা করেন। তাহলে দেখুন তিনি বাংলা শিখেছিলেন একজনের কাছ থেকে, তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। এই 4 জনের মধ্যে থেকে কোন জনকে কেরি সাহেবের মুন্সি বলা হয়? 4 জনের মধ্যে থেকে একজনকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। কেরি সাহেবের শিক্ষক ছিলেন একজন। এই 4 জনের মধ্যে থেকে কে কেরি সাহেবের শিক্ষক ছিলেন একটু কমেন্টে বলবেন। কে কেরি সাহেবের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি, কিন্তু তিনি তো বাংলা শিখেছেন একজন ব্যক্তির কাছ থেকে। তার নাম কি? যিনি রচনা করেছিলেন রাজা প্রতাপাদিত্য চরিত। এই রাজা প্রতাপাদিত্য চরিত বইটা লেখার কারণে, এই বইটা লেখার জন্য তাকে 300 টাকা, তৎকালীন সময়ের 300 টাকা রাজা প্রতাপাদিত্য চরিত পারিতোষিক দিয়েছিল। পারিতোষিক। বাংলাদেশ সরকার আমাদেরকে একটা পারিতোষিক দিয়েছে গত বছর। আমাদের যারা চাকরিজীবী আছেন বাংলাদেশ সরকারের অধীনে, ওনাদেরকে বাংলাদেশ সরকার কি করেছে, যাদের বেসিক 5%-এর কম ওনাদেরকে 1000 টাকা, অথবা যাদের বেসিক 1000 টাকার বেশি হয়
5%, তাদের মূল বেতনের সাথে 5%-এর একটা পারিতোষিক দিয়েছেন। পারিতোষিক মানে কি? অতিরিক্ত দেয়া। পারিতোষিক মানে হচ্ছে কি? অতিরিক্ত দেয়া। আর ওনাকে তখন এই বইটা রচনা করার জন্য 300 টাকা পারিতোষিক দেওয়া হয়েছিল, প্রায় 100 মাসের বেতন। তার মানে 100 মাসের বেতন ওনাকে পারিতোষিক দেওয়া হয়েছিল। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন কে? অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। লর্ড ওয়েলেসলি, ওনার কাজ কি ছিল? এই ফোর্ট উইলিয়াম কলেজের সাথে লর্ড ওয়েলেসলি এর সম্পর্কটা কি? কোন সম্পর্ক আছে কিনা থাকলে কমেন্টে লিখুন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন এই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে একজন বিখ্যাত পণ্ডিত, তিনি সবচেয়ে বেশি বই রচনা করেছেন। ফোর্ট উইলিয়াম কলেজের যে কয়জন শিক্ষক ছিলেন, এই কয়জন শিক্ষকের মধ্যে সবচেয়ে বেশি বই লিখেছেন এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর কেরি সাহেবের মুন্সি খ্যাত হচ্ছিলেন রামরাম বসু, তিনি 2টা বই রচনা করেছেন। একটা হচ্ছে কি? রাজা প্রতাপাদিত্য চরিত, আর এটার নাম হচ্ছে লিপিমালা। এই রামরাম বসু তিনি এই রাজা প্রতাপাদিত্য বইটি রচনা করে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের বইয়ের অভাব দূর করার চেষ্টা করেছেন। এই জন্য ওনাকে, আর ওনার কাছ থেকে যেহেতু বাংলা শিখে উনি বাংলা বইগুলো রচনা করেছেন, তাই এই জন্য ওনাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি, এবং ওনাকে পারিতোষিক হিসেবে তৎকালীন সময়ে 300 টাকা, তার মানে ওনাদের 100 মাসের বেতন ওনাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, একজন লিখছেন স্যার সমাজকর্মী ইউনিয়নে কোনো নেগেটিভ মার্ক আছে? জি, নেগেটিভ মার্ক আছে। চাকরি পরীক্ষার প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে নেগেটিভ মার্ক আছে এবং থাকবেই। নেগেটিভ মার্কস আছে এবং থাকবেই প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এখন বলুন, লর্ড ওয়েলেসলির সাথে ফোর্ট উইলিয়াম কলেজের কোনো সম্পর্ক ছিল কিনা? এটা আপনি একটু কমেন্টে লিখবেন। যদি থেকে থাকে তাহলে কি সম্পর্ক ছিল? লর্ড ওয়েলেসলির সাথে ফোর্ট উইলিয়াম কলেজের কোনো সম্পর্ক ছিল কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। গুড। এখন আসুন, এই রামরাম বসু কেরি সাহেবের মুন্সি খ্যাত, আমরা কয়েকটা প্রশ্ন পড়লাম যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে ছিলেন, কত সালে প্রতিষ্ঠিত হয়, এর প্রধান পণ্ডিত কে ছিলেন? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন কি? কেরি, উইলিয়াম কেরি। এখন আসুন, রাজা প্রতাপাদিত্য চরিত গ্রন্থটির প্রণেতা কে? দেখুন 36 BCS এর প্রশ্ন। আমি চেয়েছিলাম যে শুধু একটা অধ্যায় থেকে আমরা 10 থেকে 12টা প্রশ্ন দেখবো, যেগুলো বিগত বছরে BCS এসেছে, কিন্তু এটা পরবর্তীতে অন্য ক্লাসগুলোতে আমরা এই কাজটা করব। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। আচ্ছা, কে লিখছেন? সুধাংশু মন্ডল, থ্যাংক ইউ। এখন আসুন, রাজা প্রতাপাদিত্য চরিত গ্রন্থটির প্রণেতা কে? এটা আপনারা লিখবেন, এটা আমি লিখবো না, মাত্র বলে দিয়েছি, বিস্তারিত আলোচনাও করেছি। রাজা প্রতাপাদিত্য চরিত যে বইটি রচনা করার জন্য ওনাকে 300 টাকা পারিতোষিক, অর্থাৎ 100 মাসের বেতন দেওয়া হয়েছিল। 100 মাসের বেতন দেওয়া হয়েছিল কোন গ্রন্থটি রচনা করার জন্য? রাজা প্রতাপাদিত্য চরিত গ্রন্থটি রচনা করেছেন রামরাম বসু। আসছে 36 BCS, 36তম BCS। এটা কে রচনা করেছেন? রামরাম বসু। গোলকনাথ শর্মা, উনি ছিলেন একজন বিখ্যাত একজন পণ্ডিত। এই ফোর্ট উইলিয়াম কলেজের উইলিয়াম কেরি ছিলেন অধ্যক্ষ। হরপ্রসাদ রায় মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী একজন, আর হরপ্রসাদ রায় আরেকজন। এখন আসুন, এই হরপ্রসাদ রায়ের কিছু সাহিত্য আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছেন কে? ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে বা কিভাবে? গীতাঞ্জলি এই গ্রন্থটি 1910 সালে রচনা করেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1910 সালে গীতাঞ্জলি গ্রন্থটি রচনা করেন, কাব্যগ্রন্থটি। এই গ্রন্থটির অনুবাদ করা হয়েছিলেন, তিনি নিজেই অনুবাদ করেছিলেন 1912 সালে। 1912 সালে তিনি এটাকে অনুবাদ করার পর এই বইয়ের সম্পাদনা করেছিলেন। এই বইটাকে প্রুফ দেখেছিলেন একজন ব্রিটিশ সাহিত্যিক, তার নাম কি? ব্রিটিশ সাহিত্যিক এজরা পাউন্ড, T.S. এলিয়ট, কিটস, W.B. ইয়েটস। কে রচনা করেছিলেন? 4 জনের মধ্যে থেকে কে রচনা করেছিলেন? 4 জনের মধ্যে থেকে কে এই সাহিত্যটি রচনা করেছিলেন ইংরেজিতে? এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয় কি নামে? সং অফারিংস নামে। সং অফারিংস নামে। এখানে 157টা কবিতা ছিল, 157টা কবিতা ছিল সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যের অন্তর্গত ছিল সং অফারিংস, 157টি কবিতা ছিল। আচ্ছা, এখন আসুন, এই সং অফারিংস এই ইংরেজি নামে অনুবাদ করেছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। W.B. ইয়েটস। উনিও 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক 10 বছর পর 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের সর্বপ্রথম কোন সাহিত্যিক হিসেবে 1913 সালে বাংলা সাহিত্যে তিনি কি করেন? নোবেল পদক লাভ করেন। কোন সাহিত্যের জন্য? এই গীতাঞ্জলির জন্য। তাহলে গীতাঞ্জলি গ্রন্থটি রচনা করেছেন 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটিকে অনুবাদ করেছেন 1912 সালে সং অফারিংস নামে।
আর 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এটা আসছে 33তম বিসিএস যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে। আবার আমরা দেখবো 38তম বিসিএস একই প্রশ্ন আসছে একটু ঘুরিয়ে, গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ করা হয় কত সালে? 1912 সালে। এই গীতাঞ্জলি থেকে আমাদের বিসিএস এ 7বার প্রশ্ন এসেছে। গীতাঞ্জলি কাব্য থেকে সংশ্লিষ্ট 7বার প্রশ্ন এসেছে আমাদের বিসিএস প্রিলি এবং রিটেনে। 7বার প্রশ্ন এসেছে, 7বার। তার মানে একই তথ্য আপনি যখন একটু বিস্তারিত পড়বেন তখন আপনি এখান থেকে সবগুলো উত্তর মানে খুব সহজেই এবং ইজিলি দিতে পারবেন। আপনাদেরকে একটু মনে করিয়ে রাখি যে আমাদের বিদ্যাবাড়িতে ঈদ উপলক্ষে প্রত্যেকটি কোর্সেই 60% মহাসার চলছিল, যার শেষ দিন হচ্ছে আজকে। আপনারা যারা কোনো কোর্সে ভর্তি হওয়ার প্ল্যান বা পরিকল্পনা যদি থাকে তাহলে আজকে আমাদের শেষ দিন এই বিদ্যাবাড়ির 60% ছাড় পাওয়ার জন্য। তাহলে আমরা কি পেলাম? ডব্লিউ.বি. ইয়েটস, উনি নিজেও একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, উনি ছিলেন একজন পোয়েট লরেট, ব্রিটিশ পোয়েট লরেট ছিলেন, রাজকবি ছিলেন। উনি কি করেছিলেন? 1923 সালে নোবেল পুরস্কার পান। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন বাংলা সাহিত্যে। জ্যোৎস্না রাত, এটি কোন সমাসের দৃষ্টান্ত? 30তম বিসিএসের প্রশ্ন। জ্যোৎস্না রাত এটা কোন সমাস? জ্যোৎস্না রাত, এখানে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। এখানে কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারয়, ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, উপমান কর্মধারয়। দেখুন, ষষ্ঠী তৎপুরুষ হবে না, কারণ এখানে জ্যোৎস্না রাত, এখানে র এর বিভক্তি নাই। জ্যোৎস্নার রাত এমন হয় না। পঞ্চমী তৎপুরুষ হবে না, কারণ জ্যোৎস্না থেকে রাত, জ্যোৎস্না হতে রাত, এরকম কোনো শব্দ এটা হয় না। উপমান হবে না, কারণ এখানে তুলনা বোঝানো হচ্ছে না। তাহলে এখানে হবে এটার মানিটা কি? জ্যোৎস্না রাত এর মানিটা কি? দেখুন, জ্যোৎস্না রাত এর মানিটা হচ্ছে জ্যোৎস্না শুভিত রাত, যে রাস্তার মধ্যে জ্যোৎস্না থাকে। তাহলে এটার নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মাঝের পদলোপ পেয়েছে। যে কর্মধারয় সমাসের মাঝের পদলোপ পাই তাকে বলা হয় কি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের মাঝের পদলোপ পাই তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এখন দেখছি মোটামুটি অনেকের উত্তরই সঠিক হচ্ছে। আপনারা যারা আমাদের এই লাইভে যুক্ত থাকেন, আপনাদের কাজ হচ্ছে বিসিএস এর এক্স কোয়েশ্চনগুলো আপনি একটা প্রশ্নের সাথে 2-3টা করে প্রশ্নের প্রাসঙ্গিক প্রশ্নগুলো স্যার যখন আলোচনা করে আপনি শুনলেন, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। পারলেও দিবেন, না পারলেও দেওয়ার চেষ্টা করবেন। না পারলে যখন স্যার উত্তরটা বলে দেয় এরপরে হলেও দিবেন। আপনার কাজ হচ্ছে উত্তরটাকে লেখা, যেন আপনার মাথার মধ্যে একটা সেট আপ থাকে। আপনি জানি নোবেল পুরস্কার সম্পর্কে আপনি সব জানেন, তা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্য কাকে বলে? পুঁথি সাহিত্য। দুভাষী পুঁথি কি? বটতলার পুঁথি কি? আমরা 3টা শব্দ বলবো, 3টা শব্দ আমরা এখান থেকে শিখবো। পুঁথি সাহিত্য প্রশ্নটা এসেছে 29তম বিসিএসে, কিন্তু রিসেন্ট বিসিএস একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? ময়মনসিংহ গীতিকা উত্তর ছিল। তাহলে পুঁথি সাহিত্য মানে হচ্ছে ইসলামী চেতনা সমৃদ্ধ সাহিত্যকে বলা হয় পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের 2জন বিখ্যাত কবি ছিল, একজন নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে সৈয়দ হামজা। এখন আমরা দেখব পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের কোন একটা লাইন আপনারা বলতে পারবেন কিনা? পুঁথি সাহিত্যের কোনো লাইন আপনারা জানেন কিনা? এখনো বাংলাদেশের সিলেট অঞ্চলে পুঁথি পড়া হয়। বটতলার পদ্ধতি বলতে আমরা বুঝি বটতলা নামক জায়গা থেকে সস্তা ছাপাখানায় যে পুঁথি প্রচলিত ছিল তাকে বলা হয় বটতলার পুঁথি। আর দুভাষী পুঁথি বলতে আমরা বুঝি কয়েকটি ভাষায় মিশ্রিত, বাংলা, সংস্কৃত, হিন্দি ভাষায় মিশ্রিত এই পুঁথিগুলোকে বলা হয় কি? দুভাষী পুঁথি। কয়েকটি ভাষায় মিশ্রিত পুঁথি। তাহলে পুঁথি সাহিত্য মানে কি? ইসলামী চেতনা সমৃদ্ধ সাহিত্যকে বলে পুঁথি সাহিত্য। কয়েকটা ভাষায় মিশ্রিত সাহিত্যকে বলা হয় দুভাষী পুঁথি। বটতলার পুঁথি বলতে বোঝায় বটতলা নামক জায়গা থেকে সস্তা ছাপাখানায় যে সাহিত্যগুলো প্রকাশ করা হতো তাকে বলা হয় কি? বটতলার পুঁথি। সস্তা ছাপাখানায় যে সাহিত্য রচনা করা হয় তার নাম হচ্ছে বটতলার পুঁথি। এখন পুঁথি সাহিত্যের কোনো লাইন আপনারা উদ্ধৃতি করতে পারেন কিনা? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া পুড়িয়া দেখিলে মর্দ 40,000। এই যে এই টাইপের কিছু উক্তি আছে, এটা হচ্ছে পুঁথি। এখনো বাংলাদেশের সিলেট অঞ্চলে এই পুঁথিগুলো পাঠ করা হয়। বাংলাদেশের সিলেট অঞ্চলে এখনো স্টিল নাও পুঁথিগুলো পাঠ করা হয়। তাহলে এখানে দেখুন সৈয়দ হামজা, উনি হচ্ছেন পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম কি? ধূমকেতু, বিদ্রোহী, অগ্রপথিক। ধূমকেতু একটা পত্রিকার নাম, কাজী নজরুল ইসলামের। এই অগ্নিবীণা কাব্যটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থের মধ্যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 1922 সালের সেপ্টেম্বর মাসে এটা প্রকাশ করা হয়। এর আগে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেন, তার নাম হচ্ছে ব্যথার দান, একটা গল্প গ্রন্থ। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কাজী নজরুলের 3টা কি আছে? গল্প গ্রন্থ আছে। ব্যথার দান ছিল 1922 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেন, আর অগ্নিবীণা কাব্যটি 1922 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ করেন। এই অগ্নিবীণা কাব্যটি 2টা ধর্মকে কেন্দ্র করে লেখা হয়েছে।
কয়েকটা কবিতা ছিল ইসলাম ধর্ম, কয়েকটা কবিতা ছিল হিন্দু ধর্মকে কেন্দ্র করে এই সাহিত্যটি রচনা করা হয়। এই 12টি কবিতা ছিল এই অগ্নিবীণা কাব্যের মধ্যে। কবিতার সংখ্যা 12টি। প্রলয় উল্লাস, আগমনী, রক্তাম্বর ধারিণীমা, প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণীমা, আগমনী, আনোয়ার পাশা, সাতুল আরব, কুরবানি, মহরম, খেয়াপারের তরুণী সহ বেশ কয়েকটি কবিতা ছিল এই অগ্নিবীণা কাব্যের মধ্যে। এখানে বলেছে প্রথম কবিতার নাম কি? উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রলয় উল্লাস, তোরা সবে জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এটা হচ্ছে প্রলয় উল্লাস কবিতা। এখন আসুন, এই প্রলয় উল্লাস হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা। বিদ্রোহী কবিতার প্রথম লাইন কি? বলবীর চির উন্নত মম শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। চাচা কাহিনী এর রচনা করেছেন কে? সৈয়দ শামসুল হক, মুজতবা আলী, শওকত উসমান, ফররুখ আহমেদ। চাচা কাহিনী, শবনম, চাচা কাহিনী সহ বেশ কিছু সাহিত্য রচনা করেছেন। চাচা কাহিনী, শবনম সহ বেশ কিছু সাহিত্য রচনা করেছেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক। তার নাম কি? দেশে বিদেশে তার একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। সৈয়দ মুস্তফা আলী, চাচা কাহিনী, শবনম। সৈয়দ মুস্তফা আলীর লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? চাচা কাহিনী। 11তম বিসিএসের প্রশ্ন। 10ম বিসিএসের প্রশ্ন, কবর নাটকটির লেখকের নাম কি? কবর নাটকের লেখক অর্থাৎ নাট্যকারের নাম কি? কবর নাটক বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক নাটকের মধ্যে প্রথম নাটকের নাম হচ্ছে কবর। এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয় জেলখানার ভিতরে। এই নাটক কে রচনা করেছেন? জেলখানায়। আমরা আজকে যে লেখা লিখি, এই অপটিমাও তিনি তৈরি করেছেন। যিনি কবর নাটক রচনা করেছেন পল্লী কবি জসীমউদ্দিন, উনি একটা কবিতা লিখছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা, এত সোনামোর ছাড়া বাড়ি ভরি, এত সোনামোর ছড়াইয়া দিল কাড়া। সোনালি উষার সোনামুখ যেন আমার নয়নে ভরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। একথা লইয়া ভাবি সব মনে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে। এরপরে একজন করে মৃত্যুর ঘটনা, 5 জন মৃত্যুর ঘটনা আছে। কবর কবিতা লিখছেন জসীমউদ্দিন, কিন্তু এখানে প্রশ্নে কিন্তু কবর কবিতা চাইনি, এখানে কবর কবিতা চাইনি। কয়েকজন জসীমউদ্দিন লিখছেন? না, জসীমউদ্দিন হবে না। আচ্ছা, এখন আসুন, এটা হচ্ছে নাটক। মুনির চৌধুরী হবে। মুনির চৌধুরী স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন, শহীদ বুদ্ধিজীবী। 1971 সালে 14 ডিসেম্বর ওনাকে শহীদ করা হয়। মুনির অপটিমা। আজকে আমরা যে বাংলাটাই লিখলাম, এইটার প্রথম অপটিমা তৈরি করেছিলেন এই মুনির চৌধুরী স্যার। ওনার একটা বিখ্যাত আরেকটা নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। পানিপথের 3য় যুদ্ধকে নিয়ে লেখা একটা নাটক, তার নাম হচ্ছে রক্তাক্ত প্রান্তর। আহমদ শাহ আবদালী এবং মারাঠা। রক্তাক্ত প্রান্তর এবং কবর, 2টা নাটকে ওনার স্যারের খুব বিখ্যাত নাটক, রক্তাক্ত প্রান্তর এবং কবর নাটক। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে, বিস্তৃত করে, ক্ষুণ্ণ করে, সংক্ষেপ করে, বিস্তৃত করে, শূন্য করে, অর্থবোধক করে। সমাস ভাষাকে কি কাজ করে? সমাস ভাষার কাজ কি? সমাসের কাজ কি? ভাষাকে কি করে? আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন। এই 3টা পদকে আমি সংক্ষেপে লিখে ফেলবো। সংক্ষেপে কি লিখবো? সিংহাসন। তাহলে ভাষাকে কি করে? সংক্ষেপ করে, ছোট করে, সিংহাসন। 1 2 3, 3টা পদকে আমি সংক্ষেপে লিখে ফেললাম একটা পদে, তার নাম হচ্ছে কি? সিংহাসন। 3টা পদকে আমি সংক্ষেপে একটা পদে লিখলাম, তাহলে তার নাম হবে কি? সিংহাসন। ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম মুসলমান কবির নাম কি? 4 জনই মুসলিম। শাহ মোহাম্মদ শগীর, সাবিরিদ খান, শেখ ফৈজুল্লাহ, মোহাম্মদ কবির। বাংলা সাহিত্যের ইতিহাসে মুসলিম কবিদের মধ্যে সর্বপ্রথম মুসলিম কবি তিনি ছিলেন ফকির শাহ মোহাম্মদ শগীর। কেন ওনাকে প্রাচীনতম কবি বলা হয় মুসলিম কবিদের মধ্যে? আমরা দেখি বাংলা সাহিত্যের ইতিহাসে 1350 সালের পরবর্তী সময়ে কোন মুসলিম কবিদের মধ্যে সর্বপ্রথম আবির্ভূত হয়েছিলেন শাহ মোহাম্মদ শগীর। তিনি ব্যক্তি জীবনে ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। তিনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা। সেই পারস্যের আব্দুর রহমান জামি রচিত ইউসুফ ও জুলেখা থেকে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন প্রেমের সাহিত্য বা রোমান্টিক সাহিত্য ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ শগীর। এটা যে কতবার চাকরি পরীক্ষায় এসেছে এটার কোনো ইয়ত্তা নেই, কোনো হিসাব নেই। কতবার কত প্রশ্নে এসেছে তার কোনো হিসাব আমরা পাই না খুঁজে। শাহ মোহাম্মদ শগীর। মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা। এই গানটি রচনা করেছেন কে এবং এর পরের লাইন কি? মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এর পরের লাইন কি? এবং এই গানটির কি চেয়েছে? রচয়িতাকে কে রচনা করেছেন? রামনিধি গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। রামনিধি গুপ্ত, নানান দেশের নানান ভাষা, বিনি স্বদেশী ভাষায় পুড়ে কি মনের আশা। রবীন্দ্রনাথ ঠাকুরের কত তো গান আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান পারেন? বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান আপনি পারেন কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর আমারও হিয়ার মাঝে। হ্যাঁ, আর কি কি গান আছে বলুন? রবীন্দ্রনাথের একটা দুটা গানের নাম বলুন কমেন্টে। অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন। সত্যেন্দ্রনাথ দত্তের কিছু গান আছে বাংলা সাহিত্যে। সত্যেন্দ্রনাথ দত্ত, বাংলা ছন্দের জাদুকর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান, যে যে গানকে ফেমাস মনে করেন একটু কমেন্টে লিখেন তো। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, চাকরিটা হওয়ার পর প্রত্যেকদিন শুনতে হবে। কি জাদু বাংলা গানে। হ্যাঁ, এই তো কে লিখছেন? এটা শান্তা ইসলাম লিখছেন, থ্যাংক ইউ। এই তো কি জাদু বাংলা গানে, এমন দেশটি কোথাও খুঁজে পাবি না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আচ্ছা, এখন আসুন, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তাই গো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মাগো তোমার কোলে তোমার বলে। হ্যাঁ, এই তো মোটামুটি ভালোই লিখতেছেন। এই গানগুলো শিখতে হবে আপনাকে। আশিক লিখছেন, আমারও পড়ানো যাহা চাই তোমার কোলে তোমার বলে, কতই শান্তি ভালোবাসা, যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে, একলা চলো রে। হ্যাঁ, একলা চল। আচ্ছা, যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো মোটামুটি সবাই পারেন, কিন্তু আমার দরকার হচ্ছে কার গান? মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা। এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায়। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? তার মানে 4 জন কবি ছিলেন চর্যাপদ। সে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ইতিহাসের যে বিখ্যাত চর্যাপদ ছিলেন, এই চর্যাপদের মধ্যে একজন কবি সরাসরি নিজেকে বাঙালি কবি বলে উল্লেখ করেছিলেন। যে চর্যাপদকে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীনতম গ্রন্থ, বৌদ্ধ ধর্মের সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ বা গানের সংকলন, যেটা ছিল কবিতা সংকলন বা গানের সংকলন। এখান থেকে একজন ব্যক্তি বলেছিলেন, আজই ভুসুকু বাঙালি বইলি, আমি আজকের ভুসুকু একজন বাঙালি এবং আমি একজন সন্ন্যাসী বাণী বৈরি। আজই ভুসুকু বাঙালি বৈরি, আজই ভুসুকু বাঙালি, আমি আমার হৃদয়ের কথা বলতে বেকুল। কে লিখছেন? স্বপ্নীল বাউল। আচ্ছা, এখন আসুন, এখন যাবেন হচ্ছে আমার হিয়ার মাঝে গ্রাম সারা ওই রাঙ্গামাটির পথ, ভালোই তো পারেন। হ্যাঁ, এগুলো শিখতে হবে যে কোন গান কে রচনা করেছেন। এখন আসুন, এটা বিসিএস এ কি পরিমাণ গান আসে আমরা পরবর্তীতে আরেকটু দেখব। তাহলে দেখবেন কি, গোবিন্দ দাস, এটা হচ্ছে কি আছে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা, অর্থাৎ গোবিন্দ দাস দরকার নাই, কাইকোবাদ কান্নাপা ভুসুকোপা। দেখুন, আজই ভুসুকো বাঙালি বইলি, চর্যাপদের প্রাচীনতম কবিদের মধ্যে কান্নাপা একজন। আদি কবির নাম হচ্ছে লুইপা, প্রাচীনতম কবির নাম হচ্ছে কান্নাপা, বাঙালি কবির নাম হচ্ছে ভুসুকুপা, মহিলা কবির নাম হচ্ছে কুক্কুডিপা, অনমিত মহিলা কবি। গাড়ি চলে না চলে না চলে না রে, গানের গীতিকারকে। দেখুন, বাংলায় কিছু গান চাকরি পরীক্ষা বিশেষ করে বিসিএস আসছে। কোন বিসিএস আসছে? 31তম বিসিএস। আমরা আবার দেখবো লেটেস্ট বিসিএস আরো কিছু গান আসছে। প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, খাঁচার ভিতর অচিন পাখি, হ্যাঁ, সহ আরো কিছু গান আছে। আমার ঘরের চাবি পরের হাতে। এই যে যে গানগুলো, এটা কে রচনা করেছেন? প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, গাড়ি চলে না চলে না চলে না রে, এই গানটা কে রচনা করেছেন? দাশরথী রায় বা দাসুরাই, বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী, শাহ আব্দুল করিম। এর পরের লাইনটা কি? আচ্ছা, একজন লিখছেন গীতবিতান রবীন্দ্রনাথের বই আমার কাছে আছে। গুড, খুব ভালো, গীতবিতানটা পড়বেন। গীতবিতার কাব্য থেকে আমাদের এই আমার সোনার বাংলাটা নেওয়া হয়েছে। শাহ আব্দুল করিম রচনা করেছেন গাড়ি চলে না চলে না চলে না রে। ওনার আরো কিছু বই আছে আমাদের পাঠ্য। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, একটা বিখ্যাত কবিতা, এটা একটা গান, এটা হচ্ছে লোক সাহিত্যের অন্তর্ভুক্ত। শাহ আব্দুল করিমের বেশ কিছু গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন বলুন তো, এই শাহ আব্দুল করিমের আরো কোনো গান আপনি জানেন কিনা? অন্য কোনো কবিতা বা গান আপনি জানেন কিনা? ফোক গানের লিরিক, আপনারই দরকার আমার, ফোক গানের লিরিক। হ্যাঁ, আপনি শর্টকাট বলছেন কেন? আপনি একটু বলেন যে শাহ আব্দুল করিমের অন্য কোনো গান আছে কিনা, এই গানের পরের লাইন কি? আরো কিছু প্রশ্ন আছে, আমরা একটু পরে পাবো। সেটা হচ্ছে প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, এই গানটি রচয়িতা কে? বলুন। শেখ ওয়াহিদ।
ঘোড়ের চাবি পড়ের হাতে, ঘোড়ের চাবি পড়ের হাতে। আলু সায়া পত্রী কোন সমাস? আলু সায়া বলতে আমরা কি বুঝি? আলু সায়া, আলু সায়া বলতে আমরা কি বুঝি? আলু ও ছায়া। তার মানে আমরা আলুকেও বুঝি, ছায়াকেও বুঝি। আলু ও ছায়া সমান সমান আলু ছায়া। যদি কোনো সমাসের মধ্যে দুটি পদের মধ্যে দুটি পদের অর্থের প্রাধান্য পাই তবে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসে দুইটা পদের মধ্যে দুটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসে ইঞ্জিনে ময়লা জমেছে তাই তো ইঞ্জিন ক্ষয় হয়েছে। আচ্ছা, আমি কুলহারা কলঙ্কিনী, শাহ আব্দুল করিমের গান। এই তো মোটামুটি ভালোই লিখছেন। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, মোটামুটি ভালোই লিখছেন। আগে কি সুন্দর দিন কাটাতাম, অনেকেই ভালো পারছেন। এগুলো লাগবে। কে কোন গানের রচয়িতা, কে কোন গানের গীতিকার কে, হ্যাঁ। এরপরে কাছে 21-এর কিছু গান আছে, এরপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গান আছে। এই গানগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে যে কোন গানের রচয়িতা কে, কোন গানের গীতিকার কে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, এই গানের গীতিকার কে, সুরকার কে, প্রথম গীতিকার কে, প্রথম সুরকার কে, দ্বিতীয় গীতিকার কে, দ্বিতীয় সুরকার কে, এই বিষয়গুলো আপনাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসুন আলু ও ছায়া। আলু ছায়া বলতে আমরা কি বুঝি? আলু ও ছায়া দুইটাকে বুঝি দ্বন্দ্ব সমাস। কেন পান্থ হও হেরি দীর্ঘপথ, কাটা হেরি খান্ত কেন কমলতলিতে। কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘপথ। কেন পান্থ খান্ত, হেই পথিক তুমি কেন থেমে গেলে। হেরি দীর্ঘপথ, দীর্ঘপথ দেখে তুমি কি হেরে গেলা। এটা কোন কবির রচনা? এটা কোন কবির রচনা বলুন? এটা কে রচনা করেছেন? এটা একটা বিখ্যাত উক্তি। কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘপথ। কৃষ্ণচন্দ্র মজুমদার, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কামিনী রায়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই চারজনের মধ্যে থেকে কেউ একজন হবে বলুন তো? একজন লিখছেন কুসুম কুমারী। না, কুসুম কুমারী হবে কেন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এটা হচ্ছে কুসুম কুমারী দাস। কামিনী রায়, গুড। এখন আসুন, কামিনী রায় না, কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘপথ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো। কার কবিতা? স্বাধীনতা তুমি রবি ঠাকুরের। স্বাধীনতা তুমি অমুকের, স্বাধীনতা তুমি আমার, স্বাধীনতা তুমি কার। হ্যাঁ, এই টাইপের কিছু উক্তি আছে এই গল্পে, কবিতার মধ্যে। স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এই কবিতাগুলো কে রচনা করেছেন? আসাদের শার্ট। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, আসাদের শার্ট। স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা কোন কবির রচনা? কোন কবির রচনা? পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যে কবি, তার নাম হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান, শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা। দেয়াল রচনাটিকার? বাংলা সাহিত্যের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি একটি বিতর্কিত উপন্যাস। যে সাহিত্যিক রচনা করেছেন এটা তার রাজনৈতিক উপন্যাস। এটাকে সরকার প্রথমে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে আবার বাজারে ছেড়ে দেওয়া হয়। বাংলা সাহিত্যের আগুনের পরশমণি, নন্দিত নরকে, আগুনের পরশমণি, দেয়াল, একই টাইপের রচনা। কে রচনা করেছেন? বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন। পড়ালেখা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সায়েন্স নিয়ে। শিক্ষক ছিলেন বিজ্ঞান বিভাগের। কিন্তু বাংলা সাহিত্যের ওনার অমর কীর্তি রেখে গিয়েছেন। অনেকগুলো নাটক রচনা করেছেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচনা করেছেন। বাংলা সাহিত্যে অনেকগুলো নাটককে চিত্রায়িত করেছেন, অনেকগুলো মুভি তৈরি করেছেন। কে রচনা করেছেন? সেলিনা হোসেন দিচ্ছেন কেন আপনার উত্তর? দেয়াল রচনা, দেয়াল দেয়াল দেয়াল। এই উপন্যাসটি কে রচনা করেছেন? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ স্যার রচনা করেছেন দেয়াল উপন্যাস। দেয়াল দেয়াল দেয়াল, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। এখানে একটু বিতর্ক ছিল, এই পরবর্তীতে এই বিতর্কটা উনি উঠিয়ে দিলে পরবর্তীতে এটাকে আবার বাজারে ছাড়া হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা আগুনের পরশমণি। এরপর কি আছে? দেয়াল, আগুনের পরশমণি। ওনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে নন্দিত নরকে। এতগুলো হিন্টস দেওয়ার পরেও ভুল হলো কেন? এতগুলো হিন্টস দেওয়ার পরেও তো ভুল হওয়ার কথা না। এতগুলো হিন্টস দেওয়ার পরেও ভুল হওয়ার কথা না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটি নিম্নরেখ পদে দন্তাস্ব এবং মূর্ধন্য এর উত্তর কোনটা হবে বলুন? একটু খেয়াল করতে হবে এখানে দন্তাস্ব এবং মূর্ধন্য এর ব্যবহারের নিয়ম কি। দন্তাস্ব এবং মূর্ধন্য
কামরুন না শারমিন লিখছেন শাওনের জামাই। এই অপশনে কি শাওনের জামাই আছে? হ্যাঁ, আপনি আন্দাজে লিখেন কেন? শাওন কে? আমরা তো বাংলা সাহিত্যে শাওন নামে কাউকে চিনি না। আচ্ছা, এখানে শোন, এখন যাবেন পুরস্কার এবং কি আছে পরিষ্কার, পুরস্কার। হ্যাঁ, পুরস্কার, এই বানানটা ভুল হবে, এটা হচ্ছে পুরস্কার, এই উকারটা হবে না, পুরস্কার। পুর ও আ যদি থাকে শব্দের শেষে তাহলে দন্তাস্ব হয়। পুরস্কার বানানে কি হবে? দন্তাস্ব। পুরস্কার কি হবে? দন্তাস্ব। পুরস্কার বানানে কি হবে? সবসময় দন্তাস্ব হবে, পুরস্কার। আর পরিষ্কার বানানে অ আ ছাড়া অন্য স্বরবর্ণ আছে, পরি ই, তাহলে এখানে কি হবে? পরিষ্কার বানানে মূর্ধন্য ষ হবে। পরিষ্কার বানানে কি হবে? মূর্ধন্য ষ। আপনাদের সবার জ্ঞাতার্থে একটা তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়িতে সকল কোর্সে ঈদ উপলক্ষে 60% ছাড় ছিল। এটি আজকে, এটা হচ্ছে সর্বশেষ দিন। পুরস্কার পরিষ্কার এই দুটা বানান আপনারা কমেন্টে একটু লিখবেন, বাংলায় লিখবেন। পুরস্কার এবং পরিষ্কার, ABCD-তে অনেকগুলো লিখছেন, এটাতে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। পুরস্কার এবং পরিষ্কার এই দুটা বানান আপনারা একটু কমেন্টে লিখবেন। পুরস্কার এবং পরিষ্কার এই দুইটা বানান লিখবেন, পুরস্কার এবং পরিষ্কার। দুটি অশুদ্ধ, কারণ এখানে কি লিখছে? পুরস্কার বানানে মূর্ধন্য ষ দিয়েছে পুরস্কার, আর পরিষ্কারে দন্তাস্ব দিয়েছে। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? দুইটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। MD হারুন ঠিক আছে, ফেরদৌস হুসেন আপনারটাও ঠিক আছে, আর বাকিরা লিখে দিতে হবে। ফরহাদ হোসেন আপনারটাও ঠিক আছে। মিষ্টি দাস পুরস্কার পরিষ্কার আপনারটাও ঠিক আছে। রোনা, অ্যাঞ্জেল রিয়া, বন্যা দেবনাথ ঠিক আছে। উম্মে হানি আপনারটাও ঠিক আছে। ফাতিমা নিশি আপনারটাও ঠিক আছে। সুধাংশু মণ্ডল আপনারটাও ঠিক আছে। আরোহী খান মিহি আপনারটাও ঠিক আছে। চামেলি সেন ঠিক আছে। আলমগীর হোসেন এল বর্ণ। আনন্দ গৌরব গাইন। কাকলি কর্মধাই সুমাইয়া ইসলাম। এর বাকিগুলো আর পড়ার সুযোগ পাবো না। আচ্ছা, মোটামুটি সবাই লিখেছেন, মোটামুটি সঠিক ছিল। যিনি জজ তিনি সাহেব দুটি বিশেষ্য দ্বারা একটাকে বোঝায়, অথবা দুটি বিশেষণ দ্বারা একটাকে বোঝায়, তবে তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এই জাতীয় যত শব্দ আছে সবগুলিকে বলা হয় কি? কর্মধারয় সমাস। তাহলে দীর্ঘ সমাস হওয়ার জন্য কি করতে হবে? পূর্বপদ সংখ্যাবাচক হতে হবে। দীর্ঘ সমাস হওয়ার জন্য পূর্বপদ সংখ্যাবাচক হতে হবে। দ্বন্দ্ব সমাসের দুটি পদের অর্থের প্রাধান্য থাকা লাগবে। আর বহুব্রীহি সমাসের মধ্যে দুইটা পদের মধ্যে একটি পদেরও প্রাধান্য থাকবে না, তবে তাকে বলে হচ্ছে কি? বহুব্রীহি সমাস। তাহলে আমরা দেখতে পাই যিনি জজ তিনি সাহেব, হ্যাঁ, তাহলে যিনি তিনি আছে, তাহলে তার নাম কি? কর্মধারয় সমাস। এতক্ষণ আমরা ছিলাম বিদ্যাবাড়ি সৌজন্যে। বিদ্যাবাড়িতে এই মুহূর্তে আমাদের 60% ডিসকাউন্টে চলছে 47 BCS স্পেশাল লাইফ কেয়ার লাইফ বেচ 4, স্পেশাল কেয়ার লাইফ বেচ 4 এবং 48 BCS যারা এখনো গ্রাজুয়েশন সম্পন্ন করেননি ওনাদের জন্য এক্সট্রা কেয়ার লাইফ বেচ 3, 48 BCS অ্যাডভান্স এক্সট্রা কেয়ার লাইফ বেচ 3 60% ডিসকাউন্টে আমাদের বিদ্যাবাড়িতে প্রত্যেকটি কোর্সে ভর্তি চলছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইনের যে কোনো নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইনগুলো হচ্ছে 01896060800 থেকে শুরু করে 849, 800 থেকে শুরু করে 849। অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.bidyabadi.com, অথবা ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো দেখতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে, যে পেজে আছেন এটাতে থাকতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের লাইভ সেশন শেষ করছি। পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।